Hello and welcome all of you to our YouTube channel Competitive All-in-One. সো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত গাণিতিক সমস্যাগুলি তোমাদের মাধ্যমিক 2026-এ আসবে, সেই গাণিতিক সমস্যাগুলির একটা ভিডিওতে সমস্ত সূত্রগুলিকে আমরা কিন্তু লিখে দেবো বা সমস্ত সূত্রগুলিকে এক জায়গায় একত্রিত করে দেবো। তোমরা জাস্ট রিভাইজ চোখ বুলিয়ে নাও যে এই সূত্রগুলো কিন্তু ছেড়ে গেলে হবে না। তুমি যদি এখানে ছেড়ে যাও পরীক্ষাতে তোমার কিন্তু নাম্বার ছেড়ে যাবে। তাহলে নাম্বার যদি পেতে চাও তাহলে নাম্বার পাওয়ার জন্য তোমার উপায় এগুলো ভালো করে রিভাইজ করা। এবার আমি তোমাকে বলছি না আমার ভিডিওটা দেখে রিভাইজ করো, তুমি যেখান থেকে রিভাইজ করেছো সেখান থেকেই করবে বারবার। একটা জিনিস তুমি যতবার ভালোভাবে রিভাইজ করবে তুমি মাধ্যমিকের নাম্বারটা কিন্তু এই রিভাইজের উপর নির্ভর করে, কারণ সিলেবাস কম বেশি সবারই শেষ। মানে আমি ধরো ভালো স্টুডেন্টদের কথা বলছি, এবার তাদের মধ্যেও 95 to 100 বা 90 to 100 এই নাম্বারটা কিন্তু ফ্লাকচুয়েট করবে। ফিজিক্যাল সায়েন্স বলো, ম্যাথামেটিক্স বলো, যে কোনো সাবজেক্টে বলো 90 to 100 এখানেই ফ্লাকচুয়েট করবে। তার কমে যদি সে পড়াশোনা ছেড়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে হবে যে টেস্টের পরে সে পড়াশোনা ছেড়ে দিয়েছে। কিন্তু যারা ধরো পড়াশোনা নিয়মিত করছে তারা কিন্তু এই 90 থেকে 100-এর মধ্যে ফিজিক্যাল সায়েন্স বলো, ম্যাথ বলো থাকাটা উচিত। ঠিক আছে, ভালো স্টুডেন্টদের কথা বলছি। এবার যারা বিলো এভারেজ তারাও কিন্তু এখান থেকে দেখতে পারো, কারণ এই অঙ্কগুলো তোমার বেশি টাইম লাগবে না এবং এখানে বেশি পরিশ্রমও লাগবে না অঙ্কগুলো করতে। তাহলে তার জন্য দেখো এখানে আমি প্রথম চ্যাপ্টার কী ছিল বলো তো, তোমাদের পরিবেশের জন্য ভাবনা, সেখানে কোনো অঙ্ক নেই, চাপ নেই। তারপরে তাহলে আমি এটাকে টার্গেট এমপি করে গাণিতিক সমস্যা, ওকে। তাহলে টার্গেট মাধ্যমিক 2026 গাণিতিক যে সমস্ত সমস্যা তার যে সূত্রগুলা। তাহলে প্রথম চ্যাপ্টার যেটা আছে গ্যাসের আচরণ। আমাকে যদি পুরো চ্যাপ্টারটা রিভাইজ করতে বলো সেটাও করে দিতে পারি, কিন্তু আমি জাস্ট এখানে তোমাদের গাণিতিক সমস্যাগুলো। তাহলে প্রথমে 1 নাম্বার বয়েলের সূত্র থেকে যদি সিম্পল ম্যাথ পড়ে, বয়েলের সূত্র থেকে কি পড়ে? বয়েলের সূত্র থেকে মনে রাখবে ভরটা স্থির আর উষ্ণতাটা স্থির। বয়েলের সূত্র অনুযায়ী ভিটা প্রপোর্শনাল টু 1/p হয়। তাহলে এখান থেকে লিখতে পারি PV সমান হয় ধ্রুবক। হয়েছে। কিন্তু অঙ্ক করার জন্য এটা লাগবে কি না? এটা লাগবে না। অঙ্ক করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে P1V1 সমান P2V2। হয়েছে। একটু এক্সাম্পল দিই, ধরো তোমাকে P1 এর মানটা বলে দিল যে 760 mmHg, তোমাকে ধরো বলে দিল V1 এর মানটা যে 1 লিটার, তোমাকে P2 এর মানটা ধরো বলে দিল 570 mmHg। তাহলে সেক্ষেত্রে V2 সমান কত? বেসিক দেখো, তোমাকে একদম অঙ্কের আকারে বলে দিলাম। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। দেখো 760 বসালাম, ইন্টু 1 বসালাম, ইন্টু হচ্ছে তোমার এখানে 570 পাবো, ইন্টু V2। বলো কোনো অসুবিধা যদি আছে? তাহলে V2 সমান দেখো 0 কেটে দাও, তাহলে V2 সমান পেয়ে গেলাম দেখো 4/3। 19 4 76, 19 3 57, তাহলে 4/3 লিটার হয়ে গেল। তাহলে বয়েলের সূত্র জাস্ট এটুকু মনে রাখবো, P1V1 সমান P2V2। ওকে, তারপরে 1 নাম্বার হয়ে গেছে। তোমরা জাস্ট লিখে নেবে খাতায়, অথবা তোমরা রিভাইজ করো, জাস্ট দেখে নাও ভিডিওটা। তারপর 2 নাম্বার আমি বলছি চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্রে কি বলেছি? চার্লসের সূত্র এত লিখছি, ঠিক আছে। চার্লসের সূত্রে চাপটা স্থির, ভরটা স্থির চার্লসের সূত্রের ক্ষেত্রে, এবং চাপটার ভরটা স্থির হলে সেখানে আয়তনটা চার্লসের সূত্রের বিকল্প রূপ টি, অর্থাৎ পরম উষ্ণতা। ক্যাপিটাল টি যেখানে লিখবো তার মানে কি লিখছি? পরম উষ্ণতা। তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে কোশ্চেনে কিন্তু সবসময় 27 ডিগ্রি সি দিবে, বাট এটা হচ্ছে স্মল টি এর মান। তুমি যখনই এটা থেকে ক্যাপিটাল টি করবে তখনই তোমাকে 27 প্লাস 273 করে নিতে হবে। ব্র্যাকেট দাও, কেলভিন করো, তাহলে এটা হয়ে গেল আমার 300 কে। তাহলে স্মল টি লিখলে তবেই ডিগ্রি সিতে লিখবো। যদি এখানে ক্যাপিটাল টি লিখি অবশ্যই সেটা কেলভিন স্কেলে হবে, কারণ ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে পরম উষ্ণতার মান। এবার এখান থেকে যে গাণিতিক ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে V1/T1 সমান হচ্ছে V2/T2 যখন তোমার চাপটা আর ভরটা স্থির। এগেন এটা তো লিখতেই হবে, যখন চাপটা আর ভরটা স্থির, চার্লসের চাপ V1/T1 সমান V2/T2। একই রকম দিতে পারি তোমাকে যে V1 এর মানটা দিলাম ধরো 1 লিটার, T1 এর মানটা ধরো 27 ডিগ্রি সি বলছি, 27 ডিগ্রি সি, তাহলে 27 প্লাস 273 করে নিতে হবে, মানে হচ্ছে 300 কে। ওকে, V2 এর মানটা ধরো তোমাকে দিয়ে দিলাম যে
3 লিটার, তাহলে T2 সমান কত বের করতে দেবে। ওকে, অথবা যদি এইরকম না দেয়, তোমাকে মান দিয়ে দিতে পারে যে ধরো প্রাথমিক আয়তনের যে অন্তিম আয়তন V2টা প্রাথমিকের দ্বিগুণ করা হলো, প্রাথমিকটা যদি V1 হয় তাহলে অন্তিমটা কত হবে 2V1। একই রকমভাবে আগেরটার ক্ষেত্রে চাপটা দ্বিগুণ করা হলো, এভাবে করতে পারি। উষ্ণতাটা ধরো প্রথমে T1 ছিল, পরে ধরো দ্বিগুণ করা হয়েছে, T2টা কত হবে 2T1, এভাবেও দিতে পারে অঙ্কটা। ঠিক আছে, তাহলে V1/T1 সময় V2/T2 বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো রিভাইজ হয়ে গেছে। এরপর যদি এই দুটোকে সমন্বয় করি তাহলে কি পাবো, অর্থাৎ 3 নম্বর চার্লস ও বয়েলের সমন্বয়, চার্লস ও বয়েলের সমন্বয়। দেখো কি পাবো, P1V1 আমি ডিরেক্ট লিখছি, P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2 পাবো যখন কি ভরটা স্থির। তাহলে দেখো এই 6টা রাশির মধ্যে যে কোনো 5টা রাশি বলে দেওয়া থাকবে, 6 নাম্বারটা বার করতে পারবো। P1V1/T1 সমান P2V2/T2। আরেকটা জিনিস মনে রাখবে, STP মানে কি, STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা এবং চাপ। ঠিক আছে, এবার প্রমাণ তাপমাত্রাটা কত ধরা হয় 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি ধরা হয় মানে টিতে কত লিখবো 0 + 273 মানে হচ্ছে 273 কেলভিন। আন্ডারস্ট্যান্ড, 273.15 মোর অ্যাকিউরেটলি যদি বলতে চাও, তাহলে টিটা হলো 273 কেলভিন। ওকে, তারপরে আমি যদি বলি যে প্রেসারটা কত ধরা হয় স্যার 1 ATM, তাহলে এখানে গেম আছে একটু। 1 ATMটাকে আমি লিখতে পারি 76 সেমি এইচজি বা 76 সেমি পারস্তম্ভের চাপ, অথবা এটাকে লিখতে পারি 760 mmHg। ঠাকুর একটাই, নাম ভিন্ন। ঠিক আছে, যে 1 ATM 76 সেমি 760 mmHg, যেখানে যেমন লাগবে সেখানে তেমন করব। এবার এখানে বলে দিই কোনখানে লাগবে, মানে পরের সূত্রটা যেটা এখানে দেখো অনুপাত, এখানে P1 এর তুমি যা একক রাখো এখানে সে এককে বেরাবে। এটা ধরো লিটারে ছিল, এটা যদি V1 এর মানটা ধরো তোমাকে লিটারে বলে দিই যে সামথিং 1 লিটার, V2 এর মানটা যদি তোমাকে বলে দেয় যে 2 সিসি, তখন আমাকে চেঞ্জ করতে হবে। বা ধরো এটা বললাম যে 280 সিসি, তখন এটাকে আমাকে লিটারে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু করা যাবে না। এককগুলো অবশ্যই আমাকে দেখে নিতে হবে যে একই এককে আছে না নেই। ঠিক আছে, এবার পি আর ভি এটা তোমার এসআই থাকতে পারে, সিজিএস থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এটিএম এ থাকতে পারে, এমএমএজি থাকতে পারে, যেখানে ইচ্ছে থাকুক কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে দেখে নিতে হবে V1 এর এককটা আর V2 এর এককটা পরস্পরের এককগুলো একই আছে না নেই। বুঝতে পেরেছো না? পারো না বলো। এখান থেকে জাস্ট P1V1/T1 সমান P2V2/T2 হয়ে গেল। পরে আসছি, পরে আদর্শ গ্যাস সমীকরণ 4 নম্বর কেস, লাস্ট এটা হবে আমাদের এখানে আদর্শ গ্যাস সমীকরণ। ওকে, আদর্শ গ্যাস সমীকরণ দেখে নাও। আদর্শ গ্যাস সমীকরণ কি, PV সমান হচ্ছে nRT, যেখানে R এর মানটা মনে রাখবে, R এর মানটা 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মনে আছে, দেখে নাও, রিভাইজ করে নাও। আর এনটাকে বলা হয় W/M, অথবা ডাব্লিউটাকে বলা হয়, আমি ভাষা দিয়ে লিখে দিচ্ছি তোমাদের, প্রদত্ত ভর বাই মোলার ভর, প্রদত্ত ভর বাই মোলার ভর। অথবা এটাকে আর একটা লিখতে পারি প্রদত্ত আয়তন বাই আমি এটা লিখবো 22.4 লিটার। বুঝতে পারলেন? ঠিক আছে, বুঝাচ্ছি। ধরো তোমার CO2 গ্যাস আছে। ঠিক আছে, ধরো বললাম যে 11.2 লিটার CO2 গ্যাসের মোল সংখ্যা কত, তাহলে 11.2 লিটারের মোল সংখ্যা হবে 11.2 বাই 22.4 মানে 1/2 মোল, মানে 0.5 মোল। বুঝতে পারলে না? পারলে নাই বলো। ঠিক আছে, একই রকম CO2, ধরো তোমাকে গ্রাম দিয়ে দিল যে তোমার 22 গ্রাম CO2 আছে, তাহলে তার মোল সংখ্যা কত, তাহলে কি করবো 22 বাই হচ্ছে CO2 এর আণবিক ভর কত C। দেখো অক্সিজেনের 16, কার্বনের 12, জাস্ট রিভাইজ করাচ্ছি। হাইড্রোজেনের কত 1, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, আর তোমার লাগবে সালফারটা যদি লাগে 32, আর কিছু লাগবে কি, আর হচ্ছে তোমার নাইট্রোজেনটা লাগাও, নাইট্রোজেনটা হচ্ছে 14। ঠিক আছে, আর কিছু H2O হয়ে গেছে তোমার, বাকি সব কিছু বার করতে পারবে দেখো এখান থেকে, আশা করছি। ওকে, এই জিনিসগুলো যদি খেয়াল থাকে তাহলে দেখো CO2 বের করানোর কোনো মুশকিল কাজ নয়, কারণ C এর হচ্ছে 12 প্লাস O2 মানে কত 16 × 2 মানে 32, তাহলে 12 প্লাস 32 মানে কত হবে 44 আণবিক ভর 44 গ্রাম বেরিয়ে গেল। ওকে, আরেকটা জিনিস, এই এম এর এককটা কী হবে গ্রাম পার মোল। দেখো এমটা এখানে চলে গেল, W মানে গ্রাম, N হলো গ্রাম পার মোল হলো। ওকে,
কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো এখান থেকে যে গাণিতিক সমস্যাগুলো আসবে সেগুলো অলরেডি বলে দিয়েছি তোমাকে, তাও আরেকবার বলে দিচ্ছি। ধরো পি এর মানটা তোমাকে ধরো যে 76 করলে একটু ক্যালকুলেশনে জড়িয়ে 570 mmHg দেওয়া আছে। আর ধরো ভি এর মানটা ধরো 280 সিসি ছিল, 280 সিসি রাখছি। এবার এন এর মানটা ধরো 1 মোল দেওয়াই আছে, আমি সহজের জন্য করছি। আর এর মানটা যদি আমাকে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স বসাতে হয়, সেক্ষেত্রে একটা জিনিসই খেয়াল করবো এই অঙ্কগুলো, আর কিছু নেই। এই পি এর মানটা mmHg-তে আছে, একটু আগেই দেখো বলেছি যে 1 এটিএম মানে 760 mmHg, ঠিক আছে? তাহলে 1 mmHg মানে কত হবে? 1 mmHg মানে 1-এর 760 এটিএম। তাহলে mmHg থেকে এটিএমে যেতে হলে আমাকে 760 দিয়ে ভাগ করতে হবে, ক্লিয়ার? তাহলে এইটাকে আমি যদি 570/760 করে দিই তাহলে এটিএমে পেয়ে গেলাম। অথবা যদি এটা ধরো সেন্টিমিটারে থাকতো তাহলে ধরো 57 সেন্টিমিটার এইচজি ছিল, তখন 76 দিয়ে ভাগ করতাম। ওকে, এটুকু এখানে জটিলতা। আর যদি সিসিতে থাকে এটাকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে, কারণ এখানে এককটা লিটারে আছে। লিটারে নিয়ে যেতে হলে 280/1000 করে দেবো, লিটার হয়ে গেল। বাস, আর কিছু এখানে জটিলতা আসবে না। আর W/M বার করানো শিখিয়ে দিয়েছি, N সমান W/M বসাতে। N সমান কি বললাম? W/M বসাতে পারবে আশা করছি, ঠিক আছে? দেখো প্রথম চ্যাপ্টারে কিন্তু গাণিতিক সমস্যাগুলো সব করে দেওয়া হলো। পরের চ্যাপ্টার অর্থাৎ তাপের ঘটনাবলী বা তাপের ঘটনাসমূহ, তাপের ঘটনাসমূহ থেকেও কিন্তু মাঝে মধ্যে ম্যাথ এসে যায়, ঠিক আছে? এবার তাপের ঘটনাসমূহ থেকে যে সমস্ত ম্যাথ আসে সেগুলো কিন্তু খুব ইজি হয়। এবার দুটো জিনিস দেখে নাও তাপের ঘটনাসমূহ থেকে, খুব তাড়াতাড়ি করছি। তাপের ঘটনাসমূহ থেকে যদি আমি বলি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যদি গামা হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক আছে আলফা সমান β/2 সমান হচ্ছে γ/3। ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আলফা সমান β/2 সমান γ/3। ওকে, সম্পর্কটা ভালোভাবে মনে রাখবে। আরেকটা যে এই আলফা এর ডিগ্রি সি স্কেলে বা সেলসিয়াস স্কেলে আলফা এর মান, আর আলফা এর ফারেনহাইট স্কেলে মান, আর আলফা এর ধরো কেলভিন স্কেলের মান, তাদের মধ্যে যে সম্পর্ক সেটার থেকেও আসে। তাহলে আমি তোমরাকে মনে রাখার জন্য বলি যে C/5 সমান F-32/9, এটা সবারই মনে থাকে, মনে আছে? তাহলে এখানে দেখো C/5 ছিল এখানে, তাহলে C সমান 5/9 F-32 পাচ্ছিলাম এখানে, কিন্তু এখানে উল্টোটা হয়। আলফা সি মানে ডিগ্রি সি, অ্যাকচুয়ালি আলফা ডিগ্রি সি সমান হয়ে যাবে 9/5 আলফা ডিগ্রি এফ। এই সম্পর্কটি মনে রাখবো। সঙ্গে সমান, এটার সঙ্গে সমানই হয়ে যাবে, বা আলফা আমি নিচে লিখে দিচ্ছি, আলফা ডিগ্রি সি সমানই হচ্ছে আলফা কে, ঠিক আছে? আলফা কে আর আলফা ডিগ্রি সি দুটো হচ্ছে একই। কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এবং সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একই, এবং ফারেনহাইট স্কেলে এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে 9/5, ঠিক আছে? C/5, তাহলে উল্টোটা মনে রাখবো। দেখো C/5 ছিল ওখানে, এখানে করলাম কি C/9 সমান আলফা F/5 হচ্ছে 5। ওকে, তাহলে আলফা সি সমান 9/5 আলফা এফ, অথবা এটাকে আমি আরও লিখতে পারি যে আলফা এফ সমান কত লিখবো? 5/9 আলফা সি। যে কোনো একটা লিখবে তোমরা, কোনো অসুবিধা হওয়ার কথা নেই। বলো কোনো অসুবিধা থাকলে বলবে এখানে। আশা করছি করেছো, এখান থেকে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে, বা এটা থেকে 3 নাম্বারও আসতে পারে, 2 নাম্বারও আসতে পারে, বাট 1 নাম্বার আসার চান্স বেশি এই সম্পর্কটার থেকে। ওকে, তারপরে যাচ্ছি। এবার পরবর্তী যে সম্পর্ক আছে সেটা হচ্ছে তোমার প্রাথমিক দৈর্ঘ্য যদি L1 হয়, এলটা হচ্ছে কি বলছি? প্রাথমিক দৈর্ঘ্য। L2টা বলছি অন্তিম দৈর্ঘ্য। প্রাথমিক উষ্ণতাটা আমি ধরো বললাম θ1, দ্যাট ইজ আমি ছোট করে লিখছি প্রাথমিক উষ্ণতা। অন্তিম উষ্ণতাটা লিখছি θ2, দ্যাট ইজ অন্তিম উষ্ণতা, ঠিক আছে? যদি হয় তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা আছে আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। এবার এখান থেকে কিছু একটু ইকুয়েশনটাও করে দিচ্ছি তোমাদের জন্য, বা L2 মাইনাস L1 সমান আলফা L1, এই পার্থক্যটাকে যদি আমি থিটা ধরি, θ1 মাইনাস θ2 মাইনাস θ1কে যদি আমি থিটা ধরি, তাহলে এটা লিখতেই পারি বা
L2 সমান L1 কমন নিলাম 1 প্লাস আলফা থিটা, হয়েছে? তাহলে এই একটা সম্পর্ক যদি আমার অন্তিম দৈর্ঘ্যটা চাই, প্রাথমিক দৈর্ঘ্য আর আলফা থিটার মান বলে দেওয়া থাকে, তাহলে ডাইরেক্ট এই সমীকরণে বসাবো যে আমরা জানি L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা থিটা, বা এটা কীভাবে করলাম জাস্ট এখান থেকে করলাম। তাহলে যদি এটা মুখস্থ না রাখতে পারছো কোনো অসুবিধা নেই, এটা থেকে করতে পারবে, ঠিক আছে? আর যদি শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি বলে তাহলে L2 মাইনাস L1, শুধু এইটুকু বার করবো, আলফার সঙ্গে এটা গুণ করে দেবো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি জানতে চাই মানে L2 মাইনাস L1 সমান হবে আলফা ইন্টু L1 ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1, জাস্ট এই মানটা বার করবো। দেখো আবার এইটা বের করে তার সঙ্গে আবার L1 বিয়োগ করে এত পরিশ্রম করতে যাবো না, বুঝতে পারলে না? পারলে যদি দৈর্ঘ্য প্রসারণ বলে যে কতটা প্রসারিত হলো, ঠিক আছে? তোমাকে ধরো বললো যে একটা 100 সেন্টিমিটার দীর্ঘ রড ছিল, সেটাকে তাপ দেওয়া হলো বা উষ্ণতা পরিবর্তন করা হলো, থিটা 1 থেকে থিটা 2 করা হয়েছে, সেক্ষেত্রে এর দৈর্ঘ্য বৃদ্ধি ধরো 100.15 সেন্টিমিটার হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত বলতে পারবো? দুটোকে মাইনাস করে দেবো নিশ্চয়ই, তাহলে কত হবে? 0.15 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে এখানে। ওকে, সেম ফর্মুলা আছে, যদি এটাকে বিটা করে দিই, দেখো সিমিলার ফর্মুলা, যদি এটাকে আমি বিটা করে দিই, দেখো হয়েছে, আমি যদি বিটা করি, এটা মুছছি, এখানে দৈর্ঘ্যের পরিবর্তে সেখানে প্রাথমিক ক্ষেত্রফল বলবো, প্রাথমিক ক্ষেত্রফল, আর এটাকে S1 বলবো, এটাকে বলবো কত? S2। এটা হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল। থাক, এবার হচ্ছে সেক্ষেত্রে বিটা সমান লিখবো, বিটা সমান হবে তোমার S2 মাইনাস S1 বাই S1 ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1। সিমিলার জিনিস করবো, S2 সমান লিখতে পারবো S1 ইন্টু 1 প্লাস বিটা থিটা, মনে করে দেখো সেম জিনিস। আয়তনের ক্ষেত্রে আমি আর লিখছি না এত, V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা থিটা, ওকে? অথবা আমি লিখতে পারি এটাকে ভি থিটা দিয়েও লিখতে পারি, V0 ইন্টু 1 প্লাস গামা থিটা, হয়েছে? কঠিনের ক্ষেত্রে হয়ে গেল। তরলের ক্ষেত্রে দুটো জিনিস পাই, এবার ওখান থেকেও আসে। এবার তরলের ক্ষেত্রে কি বলতো, দৈর্ঘ্য না থাকে, দৈর্ঘ্য না থাকে ক্ষেত্রফল, শুধুমাত্র আয়তন থাকে। এবার আয়তনও দুই প্রকার আয়তন থাকে, একটা হচ্ছে আপাত অ্যাপারেন্ট, আর একটা হচ্ছে গামা রিয়েল, বুঝছে? তাহলে গামা রিয়েল যেটা বলা হয় সেটা হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ, মানে এটার সঙ্গে গামা জি যদি আমি যোগ করে দিই, যদি আমি এখানে তোমার গামা জি পাত্রের প্রসারণ যদি যোগ করে দিই আপাতর সঙ্গে, এটা আপাত প্রসারণ গুণাঙ্ক, আর এটা বলছি পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রের প্রসারণ গুণাঙ্কের সঙ্গে যদি আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম কি নয়? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম, মনে রাখবে, এইটুকুই লাগবে। আর হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে তরল হয়ে গেল। এবার গ্যাসের ক্ষেত্রে দুটো জিনিস আছে, দেখো গ্যাসের ক্ষেত্রে দুটো সিমিলার জিনিস আছে। কি কি আছে? যে গ্যাসের ক্ষেত্রে হচ্ছে তোমার চাপ গুণাঙ্ক, এটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কভার করা আছে, তাপের ঘটনাসমূহ সব জিনিসগুলো কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে। তোমরা কিন্তু যদি সাজেশন ভিডিওগুলো দেখেছো আগে, অবশ্যই দেখে নেবে, যদি না দেখেছো। চাপ গুণাঙ্ক আর হচ্ছে আয়তন গুণাঙ্ক কেন থাকে, যে চাপ গুণাঙ্ক আছে, আয়তন গুণাঙ্ক কেন আছে গ্যাসের ক্ষেত্রে, এই কোশ্চেনটার উত্তর কিন্তু ওখানে দেওয়া আছে ভিডিওতে, অবশ্যই দেখবে। তাপের ঘটনাবলী বা ঘটনাসমূহের যে ক্লাসটা করে দেওয়া আছে, ওই ক্লাসটায় বা সাজেশনটাই ওখানে কিন্তু বলে দেওয়া আছে ডিটেলসে। তাহলে চাপ গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, সেটাকে চাপ গুণাঙ্কটাকে গামা পি বলা হচ্ছে, আর এটাকে হচ্ছে গামা ভি বলা হচ্ছে। এবার এখান থেকে আমি গামা পি সমান পাবো, চাপ স্থির রেখে তাহলে আয়তনের পরিবর্তন হবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1, ওকে? তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি V2 সমান, ভালো করে বুঝে নাও, V1 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু থিটা, এইভাবে করবো থিটা। এবার আমি যদি চার্লসের সূত্রের গাণিতিক রূপটা জানি, VT সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, মনে করে দেখো, হয়েছে? আবার আমি যদি চাপের সূত্র লাগাই, PT সমান P0 ইন্টু 1 প্লাস টি বাই 273, সেক্ষেত্রেও ছিল, দেখো। তাহলে আমি যদি V1 এটা হচ্ছে V2 দিয়ে যদি সম্পর্কটা তুলনা করি এখানে, তাহলে দেখো গামা পি এর মান কত পাচ্ছি, 1/273। এই টিটা কি 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি সি উষ্ণতার পরিবর্তন। সিমিলার জিনিস এখানে হয়েছে থিটা 2 মাইনাস থিটা 1, তাহলে গামা পি পেলাম 1/273 ডিগ্রি সি ইনভার্স। একই রকম গামা ভিটাও পাবো 1/273 ডিগ্রি সি ইনভার্স। এখানে অঙ্ক এটাই, গামা পি আর গামা ভি এর অনুপাত কত হবে, 1। দেখো বুঝতে পেরেছো না, পারোনি বলো? পুরো জিনিসটা আমি জাস্ট জিস্ট করে বলে দিলাম, ঠিক
ঠিক আছে। এবার তাপের পরিবহন সম্পর্কিত যে জিনিসগুলো আছে সেগুলো দেখে নেব। তাপের পরিবহন সম্পর্কিত জিনিসটা সেটা হচ্ছে তোমার কিউ প্রপোর্শনাল টু কি হয়, উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়েছে। তলের ক্ষেত্রফল এই যে এটা একটা আছে, এটা একটা আছে, ধরো 5। এবার এর ক্ষেত্রফলটা যদি দুজনের ক্ষেত্রফল যদি এ হয়, এর উষ্ণতা θ1 এর উষ্ণতা θ2, তাহলে এখান থেকে θ1 যদি উষ্ণতার পার্থক্য বেশি হয় তাহলে θ1 থেকে θ2, যদি ধরো θ1 গ্রেটার দেন θ2 আমি বলে দিই, তাহলে এখান থেকে এখানে তাপ যাবে। আর যদি এখানে আমি θ2টা বলছি, θ2 গ্রেটার দেন θ1, তাহলে এই দিক থেকে 2 থেকে 1 এর দিকে আসবে, সিম্পল জিনিস। তাহলে θ2 মাইনাস θ1 ইন্টু এ, যত সময়টা যাবে তত তাপ পরিবহনটা বাড়বে, মধ্যবর্তী দূরত্ব ডিটা যত কম হবে তত তাপ পরিবহনটা বেশি হওয়া উচিত, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা পেলাম। তাহলে বা এটাকে যদি সমান করতে হয় আমাকে একটা ধ্রুবক দিতে হয়, একেই বলা হয় তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কে। θ2 মাইনাস θ1 ইন্টু হচ্ছে এ টি বাই ডি, বা এখান থেকে আমি আবার দেখো কিউ বাই টি কে θ2 মাইনাস θ1 এ বাই ডি লিখতে পারি। দেখো কিউ বাই টি সময়ের সাপেক্ষে এখানে তাপের প্রবাহ হচ্ছে, তাহলে এটাকে বলবো তাপ প্রবাহ মাত্রা। কি বললাম? কিউ বাই টি কে বলবো তাপ প্রবাহ মাত্রা। আমি তড়িতের প্রবাহ মাত্রা ভি সমান আই আর থেকে বলতে পারি কি বলতো, আই সমান ভি বাই আর, মনে করে দেখে নাও, এটা বলতে পারি। এটা যদি বলতে পারি তাহলে এই জিনিসটা যদি এখানে তুলনা করি, এটা হচ্ছে তাপের, এটা তড়িতের, ঠিক আছে, তড়িতের সঙ্গে তুলনা করবো। দেখো তড়িতের এটা ভি এ মাইনাস ভিবিও লিখতে পারি, দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, যেখানে ভি এ গ্রেটার দেন ভিবি, ওকে। তাহলে বিভবের যদি পার্থক্য থাকে তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে তাপের তড়িতের প্রবাহ হয়। এক্ষেত্রে যেখানে উষ্ণতার পার্থক্য সেখানে তাপের প্রবাহ হবে, তাহলে তাপের প্রবাহ মাত্রা আইটা নির্ভর করছে দেখো কার উপর, θ2 মাইনাস θ1 এর উপর, অর্থাৎ মানে হচ্ছে তোমার আই, আমি যদি এখানে তাপ লিখি বা এটাকে বলছি তাপ প্রবাহ মাত্রা, আই তাপ লিখতে পারতাম বা আই তাপ প্রবাহ মাত্রা লিখে দিয়েছি, দ্যাট ইজ θ2 মাইনাস θ1 বাই ডি বাই কে এ। তাহলে দেখো তুলনা করো, ভি এ মাইনাস ভি মানে θ2 মাইনাস θ1 উষ্ণতার পার্থক্য, বিভব পার্থক্য সঙ্গে সমতুল্য, আর এর সঙ্গে এটা সমান হচ্ছে। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো উপরে লিখছি দেখো, তাহলে আর সমান পেয়ে গেলাম দেখো ডি বাই কে ইন্টু এ, মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন। এখান থেকে অঙ্ক দিতে পারে, দিলে করতে পারবে। দেখো আমি পুরো ডিটেলসে করে দিলাম। আর সমান ডি বাই কে, আরেকটা জিনিস আবার আমরা জানি আর সমান রো ইন্টু এল বাই এ। ডিটা বলেছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে এটা সিমিলার রাশি হলো, একই রাশি। এই ক্ষেত্রফল রো, তাহলে তাপীয় রোধাঙ্ক রো, এই এটা হচ্ছে তড়িৎ রোধাঙ্ক রো, তাহলে রো সমান কি পাবো বলো তো, 1 বাই কে। হয়েছে? বাস এই কটা রিলেশন এখানে লাগবে, ভালো করে দেখে নাও, আর কিছু লাগবে না এই চ্যাপ্টার থেকে। বলো কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তাপ সম্পর্কে কোনো আইডিয়া, কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই বলবে। পুরো সমস্ত আইডিয়াটা কিন্তু তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম এই কম সময়ের মধ্যে। বাকি যেমন পড়াশোনা করেছো সারা বছর সেভাবেই হবে, বাস এটা তোমরা তুলে নিতে পারো অথবা তোমরা দেখে নিতে পারো বই থেকে, সেম জিনিস আছে, জাস্ট তোমরাকে বলে দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে, ওকে। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চলতড়িৎ। পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চলতড়িৎ, কোনো গ্যাপ দেবো না, জাস্ট চলতড়িতে শুরু করছি। চলতড়িৎ একটু উপর থেকে লিখলে ভালো হয় না, চলতড়িৎ, তোমরা উপরটা ওখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে, চলতড়িৎ, আমি ভাবছি দেখতে পাওনি হয়তো, চলতড়িৎ, ঠিক আছে দেখতে পাচ্ছ, চলতড়িৎ দেখো সরি। চলতড়িতের প্রথম সূত্র যে আধানের কোয়ান্টায়ন কিউ সমান এন ইন্টু ই। প্রকৃতিতে যে সমস্ত ভৌত রাশি, এই যে সমস্ত আধান থাকে তারা একটি নির্দিষ্ট মানের অখণ্ড সংখ্যার গুণিতক, যে সমস্ত আধান থাকে। তাহলে তোমাকে বলে দিল ধরো, বা এত ডিটেলসে তোমাদের আসবে না, বাট তাও বলে দিই যে যদি ধরো বলে দিল যে ইলেকট্রনের আধান কত, 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে সর্বনিম্ন আধান, এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক, এটুকুই মনে রাখবে যে সমস্ত আধান পাবো। তাই ইলেকট্রনের সংখ্যা আমি ধরো তোমাকে বলে দিলাম যে একটা আধানের পরিমাণ হচ্ছে তোমার 3.2 ইন্টু 10⁻⁻12 কুলম্ব, তোমাকে বললাম। তাহলে এখানে তোমার ইলেকট্রনের সংখ্যাটা বার করো, ঠিক আছে, তাহলে বার করে দেবো। দেখো 3.2 ইন্টু 10⁻12 সমান n ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻⁹, তাহলে এটাকে 2 দিয়ে কেটে দাও আর এইটাকে কেটে দাও, 10⁻12 ছিল, ওদিকে 19, তাহলে কত হবে 7, 10⁻⁷, এদিকে আসলে কি হবে মাইনাস, উপরে গেলে তাহলে n সমান 2 ইন্টু 10⁻⁷,
এত সংখ্যক ইলেকট্রন ছিল। বুঝতে পেরেছ? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন, দ্যাট ইজ তড়িৎ বিভব ভি সমান W/Q। ঠিক আছে, কিউটাকে ছোট হাতে লিখতে পারো, বেশি বেটার হবে। কিউটা আধান, এটা কৃতকার্য, এটা বিভব, তাহলে তড়িৎ বিভব সমান W/Q। ওকে, তারপরে আসছি, এটা তড়িৎ বিভব হয়ে গেল। এবার তড়িৎ চালক বল আর নষ্ট ভোল্টেজ সম্পর্ক, ই সমান আমি ভি সমান বলে দিই, ভি সমান ই মাইনাস আই ইন্টু আর। কীভাবে হচ্ছে কেসটা দেখো, এই যে এখানে একটা তড়িৎ কোষ আছে, ধরো এখানে বহিঃবর্ধনীতে রোধ আছে, এখানে প্রবাহ আই যাচ্ছে। ওকে, এটাকে বলছি ক্যাপিটাল আর। এইখানে এর ভেতরে অভ্যন্তরীণ রোধটা আর, এটা হচ্ছে কোষের তড়িৎচালক বল হচ্ছে ই। তাহলে ই যদি কোষের তড়িৎচালক বল হয়, তাহলে ভিটা হচ্ছে এর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো ভিটা ই মাইনাস আয়ের কমে গেল, এই আয়ার পরিমাণ কমে গেল, এইটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে ভি সমান ই মাইনাস আয়ার। ঠিক আছে, বলো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। আর তারপরে আসছি ওহমের সূত্র, যদি আসি ভি সমান আয়ার, তোমরা সকলেই জানো ভি সমান আয়ার। ঠিক আছে, আর এখানের ভিটা যদি বসাতে যাও, সেক্ষেত্রে আই কিন্তু ক্যাপিটাল আর বসাতে হবে, এই ভি এর মানটা ক্যাপিটাল আর বসাবে, তাহলে এক্ষেত্রে আমার আইটা বেরিয়ে যাবে। দেখো আই সমান ই বাই করার নিয়ম আর প্লাস আর, এই ফর্মুলাতে প্রথমে আইটা বার করে নেবে। এই অঙ্ক যদি দেয়, তোমার অভ্যন্তরীণ রোধের যদি অঙ্ক দেয়, তোমাকে করে নিতে হবে প্রথমে আইটা বার করে নিতে হবে, আই সমান ই বাই আর প্লাস আর, দ্যাটস অল। এটুকু করে নেবে, তারপর মানটা জাস্ট বসিয়ে দেবে এখানে, তোমার নষ্ট ভোল্টেজ দেখ যাই দেখ বার করে নিতে পারবে আইটা যদি বেরিয়ে যায়। ওকে, ক্লিয়ার? পরে যাচ্ছি, ওহমের সূত্র হয়ে গেল, তোমার এখানে এটা কার্যটা বলে দিয়েছি, আর তোমার এখান থেকে এগুলোই আছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু যে তিনটা করেছি মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে বিওটি এর অঙ্ক। বিওটি এর অঙ্ক মানে কি, ধরো তোমাকে বলে দিল যে একটি ধরো 40 ওয়াটের বাতি আছে, এটাকে বলে দিই বিওটির অঙ্ক। তারপর রোধটা আসছি, বিওটির অঙ্ক। ঠিক আছে, তোমাকে ধরো বললো 4টি 40 ওয়াটের বাতি আছে, দৈনিক 4 ঘন্টা করে চলে, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তিটা কত হবে? 4 × 40, 4 × 16, 16 × 64, তাহলে 640 ওয়াট। এটা ব্যয়িত শক্তিটা হয়েছে, ওয়াট। ওকে, বা ব্যয়িত ক্ষমতা, শক্তি নয়, ব্যয়িত ক্ষমতা বললে বেশি বেটার হবে, ব্যয়িত তড়িৎ ক্ষমতা। এবার ইন্টু আওয়ার আছে, ইন্টু আওয়ার, তাহলে তড়িৎ শক্তি হয়ে গেল। কারণ ওয়াট মানে হচ্ছে তড়িৎ ক্ষমতার একক, ঘন্টা দিয়ে গুণ করে দিলাম, 4 ঘন্টা করে দৈনিক চলছে, তাহলে ওয়াট ইন্টু ঘন্টা হয়ে গেল। এবার নিয়ম, বিওটি ইউনিট বের করার নিয়ম, ওয়াট ইন্টু ঘন্টা বাই হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেইটা আমার কিসে বেরিয়ে যাবে বলো তো? কিলোওয়াট ইন্টু ঘন্টাতে বেরিয়ে যাবে। বুঝতে পারলে না? পারলে না? জাস্ট ওয়াট ইন্টু ঘন্টা যে মানটা ছিল, সেই মানটা এখানে বসিয়ে দাও, ইন্টু 30 করে দেবে, এটাকে ইন্টু 30, বা মোট সময়টা আলাদা করেও বার করতে পারো, যে দৈনিক 4 ঘন্টা করলে চললে 30 দিনে কত চলবে? 120 ঘন্টা, 120 আবার ওয়াট দিয়ে গুণ করে দাও, তাহলে ওয়াট ইন্টু ঘন্টা এইভাবে করতে পারো। দেখো এটাই করে দিচ্ছি, 4টা বাদ দাও, তাহলে 4টি 40 ওয়াটের বাতি আছে, তাহলে এখানে তোমার ব্যয়িত তড়িৎ ক্ষমতা বেরালো। এবার সময়টা বার করি, সময়টা বার করছি, 4 ঘন্টা করে চলছে, 30 দিনে 1 মাসে যদি জানতে চাই, তাহলে কত হবে? 120 ঘন্টা। এরপর বিওটি বের করানোর নিয়ম, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, কিলোওয়াট ইন্টু ঘন্টাতে বেরাবে এককটা, তাহলে তোমার 640 ইন্টু 120 বাই 1000, এটা কিন্তু বেরিয়ে যাবে কিলোওয়াট ইন্টু আওয়ার। ওকে, এবার যত টাকা থাকবে সেই টাকা দিয়ে গুণ করে দেবো, আমার কিন্তু উত্তর বেরিয়ে যাবে। ওকে, তাহলে বিওটি এর অঙ্ক হয়ে গেল, ভালো করে দেখে নেবে বিওটি এর অঙ্ক। তারপরের কোশ্চেন বা তারপরের কনসেপ্ট কি আছে তোমাদের? রোধ। রোধের যদি হচ্ছে শ্রেণীতে থাকে, দেখো যে R1 R2 R3 যদি শ্রেণীতে থাকে, তাহলে তুল্য রোধ আর হবে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, যদি সমান্তরালে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা এ, এটা বি, এটা ধরো R1 R2 R3, সেক্ষেত্রে হবে 1/R, তুল্যরোধ সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3।
এবার যদি দুটোর ক্ষেত্রে সমান্তরাল হয় সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে R1R2 বাই R1 প্লাস R2, ডাইরেক্ট ফর্মুলা যদি দুটো রোধ সমান্তরাল সমবায় থাকে। এবার যদি তোমরা একটা এক্সাম্পল করতে দিই, ধরো যে টেস্ট পেপারে ছিল, টেস্ট পেপারের কোশ্চেন দিচ্ছি না, তাহলে এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধ কত? আর যেটা তোমাদের আগের বছর এসেছিল ওটা দেবো কি? এ আর বি প্রান্ত, এটা ধরো 3, এটা 3, এটা 3 বলে দেওয়া আছে, এটা ধরো 1 1 1 1 1 সবগুলো 1 করে দিয়েছি, বা এটা 2 করে দিই, তাহলে অ্যাডভান্টেজের জন্য করেছি অবশ্যই। ওহম। এবার দেখো জিনিসটা আমি বলেছি, এই রোধের অঙ্ক করার জন্য একটাই জিনিস মনে রাখতে হবে, যেখানে ফাঁকা রাস্তা পাবো সেদিকেই কারেন্ট ফ্লো করবে। ওকে, তাহলে দেখো এ থেকে প্রথমে কোনটা করবো? 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে প্রথমে যদি 1 নাম্বারটা করো, তাহলে 1 নাম্বারটা করো, তাহলে দেখো রাস্তা খুঁজবো, কি বললাম? রাস্তা খুঁজবো। রোধের ক্ষেত্রে আর কিছু করবো না, জাস্ট রাস্তা খুঁজবো। সোজা পথে যাচ্ছি, এই পথে যাওয়ার পর দেখো দুটো রাস্তা পেয়ে গেছি, তাহলে এই বিন্দুতে আমি কি পাবো বলো তো? একটা শ্রেণীতে পাচ্ছি না, সমান্তরাল হয়ে গেল। দেখো দুটো রাস্তা সমান্তরালভাবে যাচ্ছে, দুটো রাস্তা যদি সমান্তরালভাবে যায় তাহলে এদিকে কিছু রোধ আছে, এদিকে কিছু রোধ আছে, তাহলে ওগুলো আলাদাভাবে যোগ করে দুটো সমান্তরালে আছে, সিম্পল নিয়ম। তাহলে এই যে 1 আর 1, এই দুজন কি হবে? এখন একটা হয়ে যাবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 1 যুক্ত 1, মানে এখান থেকে 2 ওহম আসবে, এই দুটো শ্রেণীতে হলো। এইখানে তারা 2 এর সঙ্গে কত হলো? সমান্তরালে। তাহলে ফর্মুলা বলে দিচ্ছি, দেখো 2 × 2 বাই 2 + 2 মানে কত হবে? 4/4 মানে হবে 1। আবার আরও একটা যদি ফর্মুলা জানতে চাও, যে তোমার যদি দুটো সমান রোধ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই R/2 হয়ে যাবে। দুটো সমান রোধের ক্ষেত্রে তুল্য রোধ R/2 হয়ে যাবে, ঠিক আছে? এখানে কেন পরিশ্রম করবে? তাহলে এখানে হয়ে গেল তোমার 1, কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ, যদি 3 নাম্বার থাকে স্টেপ বাই স্টেপ করে দেখাবে, দ্যাট ইজ বেটার। তাহলে এখানে তোমার কত বেরোলো? 1 ওহম বেরোলো মোট তুল্য রোধ, তাহলে 1 1 1 কত হয়ে যাবে? তো 3 ওহম, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো এইখান থেকে একটা রাস্তা আছে, এই একটা রাস্তায় গেল, অর্থাৎ এই রাস্তাটা আমি প্রথমের রাস্তাটা এইভাবে দেখিয়ে দিলাম, এ থেকে বিতে গেল। আবার দেখো যদি এই দিকে যাই, কারণ 3 ওহম, ওই রাস্তাতে দেখো একটা 3 ওহম তাকে পেরিয়ে যেতেই হচ্ছে আলটিমেটলি। আবার তাকে দেখো এই রাস্তাটা হয়ে এদিকেও যেতে পারে সে, 3 ওহম, এটাও 3 ওহম। আবার দেখো তোমার এই বিন্দুটা যা, এই বিন্দুটা তা, কারণ শর্ট সার্কিট করা আছে, তাহলে এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও তা, সিমিলারলি এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও তা, তাহলে এই বিন্দু দুটোর মধ্যে আরও একটা দেখো যোগ করা আছে, 3 ওহম। তাহলে পরস্পর দেখো এই বিন্দুতে যাওয়ার পরে দেখো 3টে রাস্তা পেয়েছি। এগেন 3টে রাস্তা মানে পরস্পর কি আছে? সমান্তরাল আছে। পরস্পর সমান্তরাল থাকলে কি হবে? সমান্তরাল সমবায়। তাহলে 1/3 1/3 1/3 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, দ্যাট ইজ 3 এর 3, দ্যাট ইজ 1। 1/r সমান এটা হচ্ছিল, তাহলে r সমান 1। বলো কোনো অসুবিধা থাকলে বলো। তুল্য রোধের অঙ্ক হয়ে গেল। ওকে, বাকি কোনো টপিক আশা করছি ছাড়িয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোই তোমাদের করে দিয়েছি। ওকে, ঠিক আছে। এরপর আলোর কয়েকটা দেখে নাও। আলোর ক্ষেত্রে আলো চলো তড়িৎ হয়ে গেছে। এবার আলোর গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও। আলোর ক্ষেত্রে তোমার সিম্পল, আলোর ক্ষেত্রে সিম্পল আছে। দেখো প্রথমে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, সবাই জানো। আর প্রতিফলনের ক্ষেত্রে কি ছবিটা হয়? এই ছবিটা হয়। জিনিসটা বলে দিই, তাহলে অভিলম্বের সঙ্গে শুধু কোণটা দেখবো, এইটাকে বলা হচ্ছে আপতন কোণ I1, এইটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ I1। কেন বলছি I বলি? এটাকে I বলছি, এটাকে R বলছি। ওকে, তাহলে এক্ষেত্রে চ্যুতিটা কত হবে? চ্যুতিটা যদি জানতে চাই, দেখো এই পুরা কোণটা হচ্ছে 180, যতটা কোণে সরে গেছে এটাকে বলছি চ্যুতি। চ্যুতিটা হয় 180 - 2i প্রতিফলনের ক্ষেত্রে। যদিও প্রতিফলনটা দরকার নাই, তোমাদের প্রতিসরণটা বেশি দরকার। প্রতিসরণ, তাহলে আলোর প্রতিসরণের যে সূত্রগুলো আছে, প্রতিসরণের সূত্র জানার আগে প্রথমে স্নেলের সূত্র, স্নেলস ল। স্নেলের সূত্রটা কি? sin i বাই sin r। ধরো আমি ছবিটা একটু এঁকে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে ওরকম পড়লো, পড়ার পর ধরো এইটা লঘু মাধ্যম,
এটা ঘন মাধ্যম। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার আছে নাকি দেখে নিচ্ছি তোমাদের, লঘু আর ঘন। তাহলে লঘু থেকে যদি ঘনতে যায় তাহলে আলোক রশ্মি কী হবে, অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে এইটা যদি আই কোণ হয়, আমার এইটা হবে প্রতিসরণ কোণ আর। ওকে, তাহলে আপতন এই মাধ্যমটাকে এ বললাম, এই মাধ্যমটাকে বি বলছি। দেখো তাহলে সাইন আই বাই সাইন আর সমান কত লিখবো বলো তো, এ মিউ বি। সেম জিনিস যদি আমি উল্টা দিক থেকে করতাম, আর রশ্মিটা এদিক থেকে প্রবেশ করে এদিকে ছাড়তাম, দেখো অবিলম্ব থেকে দূরে যাচ্ছিল। এই পথে যদি যায়, এই পথে যাওয়ার কথা কিন্তু এইদিকে যাচ্ছে, ওকে দূরে গেল। তাহলে এক্ষেত্রে এ মিউ বি সমান সাইন আই বাই সাইন আর, মনে থাকবে এটা স্নেলের সূত্র। আবার এ মিউ বি সমান মনে রাখবে মিউ বি বাই হচ্ছে মিউ এ। প্রথমে যেটা থাকবে সেটা নিচে, বা যার সাপেক্ষে এ থেকে আলোক রশ্মি দেখো যাচ্ছে বিতে, তাহলে সেটা নিচে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এ থেকে বিতে যাচ্ছে মানে কি, এটা নিচে থাকবে, বিটা উপরে হবে। ওকে, তারপরে দেখো এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ হয়ে গেছে। তারপরে আসছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 বাই মিউ এ বাই মিউ বি সমান লিখতে পারি 1 বাই, তাহলে মিউ বিটা দেখো কায়দা করে আমি নিচে করে দিয়েছি, তোমরা যদি দেখতে না পাও, দ্যাট ইজ মিউ বি। তাহলে মিউ বিটা নিচে হয়ে গেছে, কী লিখবো বলো তো, বি মিউ এ, পারস্পরিক সম্পর্ক। এ মিউ বি সমান 1 বাই বি মিউ এ হয়ে গেল। তোমাকে ধরো জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে, তোমাকে ধরো কিছু বলে দেওয়া আছে, ধরো এক্স, তাহলে তোমার কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে, 1 বাই এক্স। বলো বুঝতে পেরেছো না পারোনি বলো? তোমাকে ডাটা দিচ্ছি না, জাস্ট তোমাকে ফর্মুলাগুলো রিভাইজ করাচ্ছি। হয়ে গেল ফর্মুলা। এবার প্রতিসরণের ক্ষেত্রে যে চ্যুতিকোণ সেটা কী হবে? চ্যুতিকোণ মানে কি, এই যে আই কোণে পড়েছিল, লঘু থেকে ঘনতে গেছে, যতটা কোণে সরে গেল সেটাকে কি বলবো, চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান, এক্ষেত্রে মনে রাখবে আই পুরোটা আই হবে, দেখো পুরা কোণটা আই, এই পুরা কোণটা আই, এটা যেহেতু আই, তাহলে আই মাইনাস আর। যদি উল্টাটা হয়, মানে লঘু থেকে ঘনতে গেছে, ঘন থেকে লঘুতে যায়, সেক্ষেত্রে হবে আর মাইনাস আই। তাহলে বড় কোণ মাইনাস ছোট কোণ মনে রাখবো। ওকে, বড় কোণ মাইনাস ছোট কোণ, তাহলে চ্যুতিকোণ হয়ে গেল প্রতিসরণের ক্ষেত্রে। তারপরে আসছি প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ, যেটা তোমাদের ইম্পর্টেন্ট এবারে, যে ডেল্টা সমান I1 আপতন কোণ, I2 নির্গমন কোণ, এটা হচ্ছে প্রিজম কোণ। আছে আর ন্যূনতম চ্যুতিকোণের শর্ত I1 সমান I2, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। I1 সমান I2 যদি বসিয়ে দাও, তাহলে ডেল্টা সমান 2I1 মাইনাস এ। আর একটা মনে রাখবে সমবাহু প্রিজম, আমি সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের অঙ্কের জন্য যেগুলো লাগবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর মানটা হচ্ছে 60 ডিগ্রি, এর মানটা 60 ডিগ্রি। তোমরাকে যদি ডাটা দিই যে 30 ডিগ্রি আপতন কোণের জন্য যদি হচ্ছে প্রিজমের চ্যুতিকোণ ন্যূনতম হয়, একটা সমবাহু প্রিজমে আপতিত হয়েছে, সেক্ষেত্রে তাহলে চ্যুতিকোণের মান কত, তাহলে করতে পারবে আরামসে। ওকে, 0 ডিগ্রি আসবে, 2 × 30 মাইনাস 60, তাহলে 0 ডিগ্রি আসছে। ঠিক আছে, হয়ে গেল এটা। এবার তোমার এখান থেকে যদি আর কিছু চ্যুতিকোণ না, আর কিছু নেই, এগুলো পরবর্তী দেখো। বাকি আলো চ্যাপ্টারে কিন্তু যে প্রিভিয়াস ইয়ার জটিল কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু অলরেডি করে দিয়েছি। তোমরা যদি চ্যানেলটা দেখেছো, যে আলো চ্যাপ্টারের PYQ 2017 থেকে কিন্তু একদম 25 অবধি করানো আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে যদি দেখতে চাও গাণিতিক সমস্যা। আমি জাস্ট ফর্মুলাগুলো এখানে করাচ্ছি। আর যে ফর্মুলাটা আছে এখান থেকে, যে মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক, মিউ সমান C/V। সিটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, বিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, আর এটা হচ্ছে বিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। ওকে, আবার আমরা আরও কিছু জানি, দেখো যে মিউ সমান সি মানে জানি, দেখো সি মানে বেগ মানে n × ল্যামডা। এবার প্রতিসরণের ক্ষেত্রে মনে রাখবে কম্পাঙ্কের মানটা একই থাকে, কম্পাঙ্কের মানটার কোনো পরিবর্তন হয় না। তাহলে সি যদি লিখি n λ0, তাহলে ভি সমান কত লিখবো, n × ল্যামডা। তাহলে এই মানগুলো যদি পুট করি n/λ0 বাই n λ, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো λ0/λ, তাহলে মিউ সমান λ0/λ। ওকে, কোনো অসুবিধা যদি আসে তো বলো, থাকার কথা নয় যদিও। তাহলে মিউ সমান C/V একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আর এইটা থেকে কিন্তু বহুবার এসেছে কোশ্চেন, 2-3 বছর এসেছে। মিউ সমান λ0/λ, λ0 মান বলে দিল, মিউ এর মান বলে দিল, তোমাকে কিন্তু ল্যামডার মানটা বার করতে হবে বা λ0 মানটা বের করতে হবে, যে কোনো একটা মান বার করতে হবে, পারবে আশা করছি। হয়ে গেল তোমাদের, হয়েছে। আর কিছু যদি ফর্মুলা ছেড়ে যাচ্ছি, কি কিছু
না, বাকি ফর্মুলার দিক থেকে আর হচ্ছে রেলের সূত্রটা যদি দেখতে চাও তো বলে দিচ্ছি। রেলের সূত্র মানে বিক্ষিপ্ত আলোর তীব্রতা প্রপোর্শনাল টু 1/λ⁴। এখানে তোমার ল্যামডার মানটা ঘুরিয়ে দেবে যে 3 গুণ করা হলো, 3 গুণ করা হলো, তাহলে বিক্ষিপ্ত আলোর তীব্রতা কত গুণ পরিবর্তিত হবে, সেভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে 3λ⁴ হয়ে যাবে, তাহলে 3 মানে 3⁴ মানে 81 হয়ে যাবে, এভাবেও আসতে পারে। বাট ওইটাই আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এখান থেকে বেশি কোশ্চেন আসেনি। বেশি কোশ্চেন যেগুলোর থেকে আসে সেগুলো করে দিয়েছি। 1 নাম্বার কি বললাম, যে সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ। 2 নাম্বার বলেছি তোমার এ মিউ বি সমান হচ্ছে 1/b মিউ এ। 3 নাম্বার এ মিউ বি সমান লিখতে পারি মিউ বি বাই মিউ এ সমান। 4 নাম্বার লিখতে পারি মিউ সমান সি বাই ভি। 5 নাম্বার লিখতে পারি মিউ সমান λ0/λ। জাস্ট এই 5টা। আর হচ্ছে প্রিজমেরটা 6 নাম্বার ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এই 6টা সমীকরণ যদি ভালো করে নাও তাহলে আলোর থেকে কিন্তু 3 নাম্বার পেয়ে যাবে। দেখো ঠিক আছে, জাস্ট আমি জিস্ট করে দিতে চাইছি এবার। তাহলে আলোর ক্ষেত্রে এগুলো করলাম। চলতড়িতের ক্ষেত্রে দেখো 1 নম্বরে ভি সমান IR, 2 নম্বরে ভি সমান W/Q, 3 নম্বরে রোধের ক্ষেত্রে যদি হচ্ছে প্যারালালে থাকে তাহলে 1/R1 প্লাস 1/R2 করে যাবে। আর যদি 4 নম্বরে যদি সিরিজে থাকে তাহলে RS সমান তুল্য রোধটা R1 প্লাস R2 করবে। যদি নষ্ট ভোল্টের ক্ষেত্রে কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে ভি সমান E মাইনাস IR, এই IR পরিমাণটাকে বলছি নষ্ট ভোল্ট, ভি সমান E মাইনাস IR। 6 নাম্বার BOT এর অঙ্ক মানে কি ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, তারপর শেষে টাকাটা দিয়ে গুণ করতে হয়। এটা BOT ইউনিটটা বেরিয়ে গেল কিলোওয়াট ইন্টু ঘন্টাতে, তারপরে তোমার টাকাটা গুণ করে দিলেই হয়ে গেল, BOT এর অঙ্ক হয়ে গেল। জাস্ট এই জিনিসগুলো ভালো করে করতে হবে। তারপরে তাপেরটা তোমাকে বলে দিয়েছি, তাপের আলফা সমান কি বলেছি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1 বলা আছে। 2 নম্বরে বিটা গামা বলা আছে, সিমিলারলি আর লিখছি নি তোমাকে। আর হচ্ছে আলফা সি আর আলফা এফ এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি 9/5 আলফা এফ, আর এটা সমানই হচ্ছে আলফা কে, মনে রাখবে একবারে। আলফা সি সমান 9/5 আলফা এফ সমান আলফা কে। আর 3 নাম্বার হচ্ছে তোমার আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, একদম শর্ট আকার করে দিচ্ছি। আর 4 নম্বরে হচ্ছে তোমার ওখানে তাপীয় রোধাঙ্ক আর সমান কত বেরিয়েছিল D/KA, তাহলে ওখান থেকে আমার রো বেরিয়ে গেছিলো 1/K, এটাও মনে রাখতে পারি। হয়েছে, তাহলে তাপ সম্পর্কিত হয়ে গেছে। আর যেটা হচ্ছে তোমাদের রাসায়নিক গণনার যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে হচ্ছে তোমার M সমান 2D বাষ্প ঘনত্ব থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে যদি এইভাবে পড়ে যে A প্লাস B থেকে C প্লাস D উৎপন্ন হলো, এর ভরটা ধরো 10 গ্রাম বলে দিয়েছে, এরটা ধরো 20 গ্রাম বলে দিয়েছে, এর ভরটা ধরো 15 গ্রাম বলে দিয়েছে, তাহলে B এর ভরটা বার করতে পারবো কিভাবে, মোট ভরটা মানে 20 প্লাস 30, এখানে 30 গ্রাম আছে, তাহলে এইদিকেও মোট ভরটা হবে 30 মানে X, তাহলে X হয়ে যাবে আমার 15 গ্রাম। বুঝতে পারলে না পারলেন? বাকি M সমান 2D বিক্রিয়াগুলো করবে, বিক্রিয়াগুলোর জন্য আলাদা ভিডিও লাগবে, বিক্রিয়াগুলো যদি চাও তোমরা। আর তোমরা আশা করছি প্র্যাকটিস করছো বিক্রিয়াগুলো, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াগুলো ভালো করে করবে। আর অ্যামোনিয়াম সালফেটের যে বিক্রিয়াটা আছে অবশ্যই ভালো করে করবে। M সমান 2D, যেখানে Mটা হচ্ছে আণবিক ভর, Dটা হচ্ছে বাষ্প ঘনত্ব, বসিয়ে দিবে, করতে পারবে এখান থেকে। ঠিক আছে, বাস দেখো তোমাদের গাণিতিক সমস্যার যে জটিলতা ছিল সেগুলো দেখো, জাস্ট একটা এই বোর্ডের মধ্যে সব কিছু আছে। আর হচ্ছে তোমার গ্যাসের ক্ষেত্রে, গ্যাসটাও লিখে দিই এখানে, গ্যাসের ক্ষেত্রে দেখো দুটাই সূত্র, P1V1/T1 সমানই হচ্ছে P2V2 বাই T2, ওকে। আর হচ্ছে PV সমান nRT। আর যদি এখান থেকে শর্ট কোশ্চেন যদি গ্যাস থেকে, তাহলে V প্রপোর্শনাল টু N, অ্যাভোগাড্রো প্রকল্প থেকে ওটাও বলতে পারি, তাহলে V1/V2 সমান N1/N2, দেখো এটাও করতে পারি। চলো তড়িতের আর একটা দুটো যেটা বাকি রয়ে গেছে সেগুলো করে দিই। একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাই বাকি রয়ে গেছিলো, ঠিক আছে, তাড়াহুড়ার জন্য বা যা বলতে পারো। চলো তড়িতের হচ্ছে তোমার কুলম্বের সূত্রটা তোমরা মনে রাখবে, K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে। K এর মানটা কত হয় 9 ইন্টু 10⁹, ঠিক আছে। 9 ইন্টু 10⁹, তোমার এককটা হবে নিউটন মিটার স্কোয়ার, আর হচ্ছে তোমার কুলম টু দি পাওয়ার -2, ঠিক আছে। 9 ইন্টু 10⁹, এখান থেকে ম্যাথ সেরকম আসে না, বাট যেটা তোমাদের দরকার এটা নয়, এটা দেখে রাখলে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে জুলের সূত্র,
জুলের সূত্র কি? এইচ মানে পরিবাহীতে ধরো একটা তার আছে, ওখানে ধরো তড়িৎ প্রবাহ হচ্ছে, সেক্ষেত্রে কি বলছে? হিট উৎপন্ন হয়ে যায়। এই হিটটা এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, সময়ের সঙ্গে সমানুপাতিক, আর এর সঙ্গে সমানুপাতিক, আর প্রবাহ মাত্রার যে বর্গের সঙ্গে সমানুপাতিক। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? এইচ সমান আই স্কোয়ার আর টি, যেখানে টিটা কিন্তু সেকেন্ডে বার করতে হবে। তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি, ঠিক আছে? যদি আমি জে লিখি, এবারে জে এর মানটা 1 হয় কখন? এসআই পদ্ধতিতে। মানে যদি আমাকে এইচ তাপের মানটা জুলে বার করতে দেয়, যদি তাহলে এইচ সমান জুলে বেরাবে, জুল এককে। যদি ক্যালোরিতে জানতে চাই তাহলে জে এর মান মনে রাখবে 4.2 জুল, JOULE জুল পার ক্যালোরি। যদি ক্যালোরিতে জানতে চাই অর্থাৎ সিজিএসে, তখন এইচ সমান আই স্কোয়ার আর টি বাই হচ্ছে তোমার জে এর মানটা 4.2 বসাবো, বা 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি। এটা যেটা বেরোবে সেটা হচ্ছে ক্যালোরি এককে। কনফিউশনটা যেন না হয় যে কখন বসাবো, তোমরা জাস্ট নর্মাল ফর্মুলা মনে রাখো যে এইচ সমান আই স্কোয়ার আর টি। খেয়াল করবো এটা অবশ্যই জুল এককে বেরোবে। যদি জুল না দিয়ে এটাকে বলে দিই ক্যালোরি এককে বের করো, তখন আমাকে 0.24 দিয়ে গুণ করে দিতে হবে আই স্কোয়ার আর টি, তাহলে এটা ক্যালোরি এককে বেরিয়ে যাবে তাপের মানটা, ঠিক আছে? এই অঙ্কগুলো করার জন্য ধরো তোমাকে বলে দিল 6 মিনিট, মানে কি 6 × 60 সেকেন্ডে আমাকে নিয়ে যেতে হবে। বুঝতে পারলে না? পারলেন? আর কিছু নাই, দেখো এখানে জাস্ট জুলের সূত্রটা থেকে কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট এটা কনসেপ্ট, এটা চলাতড়িতের জুলের সূত্রটা। ওকে, পরবর্তী কনসেপ্টে যাব। পরবর্তী কনসেপ্ট হচ্ছে তোমার তড়িৎ ক্ষমতা পি সমান ভি ইন্টু আই। তড়িৎ ক্ষমতা পি সমান ভি ইন্টু আই। এবার এখান থেকে দেখো বিভিন্ন ভেরিয়েশন করতে পারি। ভি সমান আই আর বসাতে পারি, তাহলে ভি সমান আই স্কোয়ার আর এখান থেকে বার করতে পারি। যে ধরো তোমাকে একটা বলে দিল 220 ভোল্ট 100 ওয়াটের বাতি আছে, তাহলে এই বাতিটির রোধ কত? তাহলে দেখো পি সমান, আবার দেখো এখানে ভি এর জায়গায় আয়ের জায়গায় যদি ভি বাই আর বসায় তাহলে ভি স্কোয়ার বাই আর পাচ্ছি। দেখো তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর, এখানে ভি এর মানটা দিয়ে আছে, পি এর মানটা বলে দিয়ে আছে 100 ওয়াট, তাহলে সেক্ষেত্রে রোধটা বেরিয়ে যাবে। দেখো তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি এর মানটা 220 ইন্টু 220 বাই পি এর মানটা 100, তাহলে 0 0 কেটে দাও, তাহলে 22 484 ওহম বেরিয়ে গেল। দেখো ঠিক আছে, রোধের মানটা বার করতে পারবো যে পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান ভি আই। বেসিক ফর্মুলাটা মনে রাখবো, তড়িৎ ক্ষমতা পি সমান ভি ইন্টু আই, আর এখানে বাকি ভেরিয়েশনগুলো করতে পারবো। ওকে, চলো তড়িতের এই দুটো জিনিস বাদ রয়ে গেছিলো। আর একটা তোমার আলো থেকে একটা জিনিস বাদ রয়ে গেল, সেটা হচ্ছে বিবর্ধন, যেটা থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, সমান সমান প্রতিবিম্বের উচ্চতা। এবার তোমরা ঘাবড়ে যাওনি যদি আকার দিয়ে দেয়, একই জিনিস, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। ধরো তোমাকে বলে দিল যে একটি উত্তর লেন্সের সামনে ধরো একটা বস্তু ধরো 5 সেন্টিমিটার উঁচু, এই দূরত্বটা বলে দিল ধরো 10 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রতিবিম্বটা ধরো আমি বলছি এখানে গঠিত হয়েছে, যেখানে ইচ্ছা হোক আমি ধরছি আর কি, ঠিক আছে? এখানে ধরো গঠিত হলো, এটা ধরো 1 সেন্টিমিটার, এই মানটা ধরো তোমাকে বলে দিল 10 সেন্টিমিটার। প্রতিবিম্বের উচ্চতাটা ধরো 10 সেন্টিমিটার বলেছে, তাহলে বিবর্ধিত হয়েছে, তাহলে এখানে 10/5 করে প্রথম বিবর্ধনটা 2 বেরিয়ে গেল, তাহলে এখানে সমান 2 সমান আমি প্রতিবিম্বের মানে দৈর্ঘ্য বা দূরত্ব, এটা দৈর্ঘ্য বা দূরত্ব লেখো, দৈর্ঘ্য বা দূরত্ব লেখো, দ্যাট উইল বি বেটার। একই রকম এটা বা দূরত্ব লেখো। তাহলে দেখো প্রতিবিম্বের উচ্চতা ছিল 10, বস্তুর উচ্চতা ছিল 5, তাহলে এখান থেকে বিবর্ধনের মানটা 2 বেরালো। এবার এই দৈর্ঘ্যটা আমার জানা আছে, বস্তুর দৈর্ঘ্যটা জানা আছে কত? 10 জানা আছে, এইটা জানা নাই, এক্স সমানে 2, তাহলে এক্স সমান কত? 20, তাহলে এই যে এক্স এর মানটা কত হবে? 20 সেন্টিমিটার। বুঝতে পারলে না পারলেন? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, তা বিবর্ধন থেকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, বিবর্ধন থেকে অঙ্ক আসে, ঠিক আছে? আর হচ্ছে তোমার হয়ে গেল। আর চলতড়িতের বেসিক একটা কিউ সমান আইটি, এটা আমরা জানি কিউ সমান আইটি।
আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, টিটা হচ্ছে সময়, কিউটা হচ্ছে তোমার তড়িৎ আধানের পরিমাণ, কিউ সমান আইটি। পরমাণুর নিউক্লিয়াসটা তোমাদের অ্যাকচুয়ালি ম্যাথের মতোই কমপ্লিট করে দিচ্ছে, যে ধরো ইউ 92,238, এই মৌলটা থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, আলফা কণা অ্যাকচুয়ালি আলফা কণা মানে কি বলো তো, হিলিয়াম 2+, ঠিক আছে। হিলিয়াম 2+ মানে কি, দুটো প্রোটন দুটো নিউট্রন, নো ইলেকট্রন ইজ দেয়ার, ইলেকট্রন এখানে নেই কিন্তু আলফা কণা। আলফা কণা মানে হিলিয়াম 2+, ওকে, হিলিয়াম 2+, দুটো ইলেকট্রন কম আছে এখানে, ইলেকট্রন নেই, তাহলে দুটো প্রোটন আছে আর দুটো নিউট্রন আছে, নট ইলেকট্রন। তাহলে যদি এখান থেকে একটা আলফা কণা বেরায়, মনে রাখবে উপরের যেটা হচ্ছে ভর সংখ্যা সেটা 4 একক কমে যায়, কত, ইউ 238 - 4 বাই 92, নিচটা হচ্ছে 2 একক কমে যায়, তার মানে এটা কত হলো, অ্যাকচুয়ালি হলো ইউ 234, উপরটা, নিচটা হয়ে গেল 90, ঠিক আছে। যদি আমি তোমাকে বলতাম 5টা আলফা কণা বেরোচ্ছে, 5টা আলফা কণা, তাহলে উপরটা 20 একক কমতো, 5 × 4 এভাবে লিখছি, তাহলে 20 একক উপরটা কমতো, নিচটা কত একক কমতো, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা কত একক কমতো, ভর সংখ্যাটা তো 20 একক, পারমাণবিক সংখ্যাটা দেখো 5 × 2 10 একক হয়ে যেত, বুঝেছে। এটা হচ্ছে তোমার ভর সংখ্যাটা কমতো, এইটা পারমাণবিক সংখ্যাটা কমতো। দেখো আলফা কণা সম্পর্কে জাস্ট এটুকুই লাগবে। আর বিটা কণা ইউ 92,238, এটাই নিচ্ছি। যদি এখান থেকে একটা বিটা কণা নির্গত হয়, একটা বিটা কণা মানে একটা ইলেকট্রন কণা, যদি একটা ইলেকট্রন কণা বেরাতে হয়, ইলেকট্রন 0 - 1 ইলেকট্রন যদি হয়, তাহলে মনে রাখবে এখানে যে মৌলটা উৎপন্ন হবে এটার ইউ থাকবে, ইউ থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, মৌলটা চেঞ্জ হয়ে যাবে। এটা ধরো আমি এক্স বলছি, এটা এক্স থেকে আমার এটা ওয়াই মৌল হয়ে যাবে, এটা আমার ওয়াই হয়ে গেল। সিমিলারলি এটা ধরো আমি বলছি এক্স, আমার এখানে ওয়াই মৌলটা হয়ে যাবে, কি হবে 92, কি হয়ে যাবে এখানে -1 চলে গেছে, তাহলে এটা 1 বেড়ে যাবে, 93 হয়ে গেল, উপরটা 238 রইল। তাহলে একটা বিটা কোণ নির্গত হলে পারমাণবিক সংখ্যাটা 1 একক বৃদ্ধি পায়, বুঝতে পারলে না? তাহলে যদি তোমাকে বলে দিল যে ধরো ইউ 92,238 থেকে, বা ধরো এ একটা মৌল থেকে, ধরো বি একটা মৌল যে 80 বা 86, 212 যদি করি, তাহলে কত হচ্ছে তোমার, ঠিক আছে 212 যদি করি, এই মৌলটাতে কটা আলফা কণা কটা বিটা কণা নির্গত হয়েছে সেটা যদি বার করো, তাহলে দেখো বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করবো। বেসিক ফর্মুলাতে কি বলছে, যে প্রথম কাজ আমার আলফা কণা কটা বেরিয়েছে দেখে নেবো, 238 থেকে 212 বিয়োগ করে দাও, কত হলো 6 2 26। তাহলে এক্ষেত্রে দেখো গোলমাল হয়ে গেছে, মানে একটু মানটা ঠিক নিতে হবে। এটা তুমি 210 নিয়ে নাও, তাহলে 210 নিয়ে 28 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 210 নিয়ে নাও, তাহলে 28 হলো, ওকে। তাহলে 28 মানে 28কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হলো 7টা, তাহলে 7টা আলফা কণা বেরিয়েছে এখান থেকে, 7টা আলফা কণা। জিনিসটা বুঝতে পারছো না? কারণ আমি ডিটেলসে লিখছি না, যে একটি আলফা কণা নির্গত হলে 4 একক কমে, তাহলে এক্ষেত্রে যেহেতু ভর সংখ্যাটা যেহেতু 28 একক কমেছে, তাহলে সেক্ষেত্রে আলফা কণা নির্গত হয়েছে 28/4 মানে 7টি। এবার 7টি বেরোলে এটা কমে যায়, 92 - 14 হয়ে যাওয়া উচিত ছিল, ঠিক আছে, 14 হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে 14 যদি বিয়োগ করি, তাহলে তোমার এটা 8 হলো, আর এটা হচ্ছে 2 মানে 78 হলো। 78 মানে 78 থেকে 86 মানে কটা বিটা কণা অ্যাড করতে হবে এখানে, 2 6 মানে 8টা বিটা কণা। 8টা বিটা কণা যদি যোগ করি, তবে দেখো বেড়ে 86 হচ্ছে 78 থেকে, বুঝতে পারলে না? বেসিক্যালি আলফা কণা নির্গত হলে উপরটা 4 একক কমবে, নিচটা 2 একক কমবে। আর বিটা কণা নির্গত হলে উপরটা সেম থাকবে, সেম, আমি লিখছি SAME, সেম, নট সাম, সেম, আর নিচটা হচ্ছে +1, বাস, দ্যাটস অল, আর কিচ্ছু নাই, বুঝতে পারলে না? আর গামা রশ্মি নির্গত হলে কোনো প্রকার চেঞ্জেস হবে না, দ্যাট ইজ আলফা বিটা গামা সম্পর্কে ডিটেলস হয়ে গেল। বাস, এগুলোর তোমরা নিউক্লিয়াস সংযোজন, নিউক্লিয় বিভাজনের এই চ্যাপ্টার তো বেশ ইজি চ্যাপ্টার, যে দুটো করে এক্সাম্পল করে নেবে ভালো করে, আর নিউক্লিয় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো, এটা করে নেবে, দ্যাটস অল, ঠিক আছে। বাকি সমস্ত জিনিসগুলো কভার করে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, বা তোমাদের যদি যে কোনো টপিকের, যে IUPAC নামকরণের স্যার একবার রিভাইজ করিয়ে দিন, একটু অসুবিধা হচ্ছে, তোমরা যে কোনো যা বলবে সেই টপিকের উপর কিন্তু এই ভিডিও কিন্তু আনার চেষ্টা করবো, ঠিক আছে।
থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ভালো করে রিভাইজ করো, ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো দেখো, গো থ্রু হও, নতুন করে কিছু দেখার দরকার নেই, জাস্ট পুরোনোগুলো ভালো করে রিভাইজ করো এবং তোমরা কিন্তু ভালো স্কোর করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।